কি দেখছো? বলতে পারছি না। ওনাদের তো রুম থেকে বের হতে দেখিনি। ঘুমোচ্ছে ভেবে আমিও আর ডাকিনি। পারবো। আপনি হাসছেন কেন? রাত্রির কণ্ঠে এখনও বিস্ময়। সানাম চৌধুরী যা শুনে আরবারও রহস্যময়ী হাসল। কথা এড়িয়ে গেল সূক্ষ্মভাবে। ওসব ব্যাপারে না বলে জানতে চাইল। তুমি কিছু বলবে? তোমাকে দেখে মনে হচ্ছে আমাকে কিছু বলতে এসেছো। হ্যাঁ, এসেছি তো, কিন্তু আপনাকে কেমন যেন লাগছে। কেমন করে হাসছেন? বারে, তোমার জন্য তো দেখছি আজকাল হাসতেও পারবো না। তুমি আমাকে হাসতে মানা করছো বউ? তীক্ষ্ণ বুদ্ধিমান রাত্রিপ্রিয়া বুঝতে সক্ষম সানাম চৌধুরী কথা এড়িয়ে যাচ্ছে, তাই আর সে অহেতুক এসব খোঁচাখুচি করল না। নিজের উদ্দেশ্যে সম্পর্কে জানালো। বলছিলাম কি, আমরা কোথাও ফ্যামিলি ট্যুরে যাই। পরশের মন খারাপ। সারাদিন রুমে বসে থাকলে একঘেয়েমি লাগে, কষ্ট বাড়ে। এই মুহূর্তে কোথাও ঘুরতে গেলে ওর কিছুটা হলেও মনটা হালকা হবে, কি বলেন? বউয়ের হঠাৎ এহেন প্রস্তাব শুনে ভ্রু কুঁচকে ফেলল সানাম চৌধুরী। বলল, এখন ফ্যামিলি ট্যুর? এই অবস্থায় সবাই যেতে চাইবে? আমি সবাইকে রাজি করাবো। এই দায়িত্ব আমার। আপনি বলুন, আপনার সমস্যা নেই তো? হুম, আইডিয়াটা খারাপ না। আমিও বলতে চেয়েছিলাম এমন কিছু, কিন্তু কিছুদিন পর তোমার না এক্সাম, এখন কি? সানাম চৌধুরীকে মাঝপথে থামিয়ে দিল রাত্রে। ও তাৎক্ষণিক মাঝে তাড়ানোর মতো করে বলে উঠল, ধুর, এক্সাম হতে এখনো বহু দিন। 1 মাস হাতে আছে। তাছাড়া আমার সাজেশন সব কমপ্লিট। শুধু পরীক্ষার রাতে একবার রিভিশন দিলেই হলো। আপনি এসব চিন্তা করবেন না তো? ওকে, বেশ, তবে কোথায় যেতে চাও? রাত্রিপ্রিয়া একটু ভেবে জানালো। কক্সবাজার সমুদ্র সৈকত। কাছ থেকে প্রকৃতির সমুদ্র দেখলে মানুষ বিষাদ ভুলতে বাধ্য, কি বলেন? সানাম চৌধুরী ওর সাথে সম্মতি জানালো। আশ্বাস দিল খুব দ্রুত সে সব ব্যবস্থা করবে। এরপর হাই তুলতে তুলতে বিছানায় শুয়ে পড়ল। জানালো, আমার ভীষণ ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। ঠিক সেই সময়ই হন্তদন্ত পায়ে কক্ষের ভিতর প্রবেশ করল সাইমন, কোনো নকটক ছাড়াই। এত শত ভদ্রতা দেখানোর অবস্থায় নেই ছেলেটা। মাত্র ট্রেনিং থেকে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে সাইমন। কাঁধের সাইড ব্যাগটা এখনও কাঁধে, গায়ে সরকারি ইউনিফর্ম। 2 দিন ধরে তার ফোন ছিল অফ। আজ ফজরে বাবার কাছে সবটা শুনে ট্রেনিং সেন্টারে আর এক মুহূর্ত দেরি করেনি সে। যদিও তার ট্রেনিং আরও কিছুদিন বাড়িয়েছে উপর মহল, এজন্যই খুব কাঠখোট্টা খাটিয়ে ছুটি ম্যানেজ করতে হয়েছে। নিজ দায়িত্ব দিয়ে এসেছে অন্য একজনকে। বলাই যায় যেন উড়ে এসেছে ছেলেটা। পরিবারের এত বড় বিপদে সে নেই, জানালো না কিছু। এ নিয়ে আফসোসের শেষ নেই তার। বাড়িতে এসেই সরাসরি ঢুকেছে সানাম চৌধুরীর কক্ষে। এখানে এসে সানাম চৌধুরী হেয়ালি আচার আচরণ দেখে মেজাজ বিগড়ে গেল তার। আগে পিছিয়ে কোনো কথাবার্তা মেজাজ নিয়ে তাৎক্ষণিক বলল, তুই অসময়ে ঘুমাচ্ছিস সানাম? তুই এত শান্তি কোথায় পাস ভাই? তুই এখনো চুপচাপ যে ওই বাস্টার্ডকে এখনো বাঁচিয়ে রাখছিস? কেন রেখেছিস? অলিখিতভাবে নিজ কক্ষে সাইমন চৌধুরীর অগ্নিমূর্তির তোপের মুখে পড়ে বিশেষ একটা প্রতিক্রিয়া হলো না সানাম চৌধুরীর মাঝে। সে আরামসে অন্য পাশে মুখ ফিরিয়ে হাই তুলছে। ভাবটা এমন, যা কিছু হচ্ছে এসব সে আগে থেকে নির্ধারণ করে রেখেছে, যেন এমনটাই হবে বা হওয়ার ছিল। ওর দিকে না তাকিয়ে তৎক্ষণাৎ সানাম চৌধুরী বলল, অনেক পথ জার্নি করে এসেছিস, ফ্রেশ হয়ে খানিকক্ষণ রেস্ট নে সাইমন। আমিও একটু ঘুমোবো। এত তাড়াহুড়ো করার দরকার নেই, আমাদের পরে কথা হবে। ভাইয়ের হেয়ালিপনা কথা পছন্দ হলো না সাইমনের। ছেলেটা একরাশ ব্যাকুলতা নিয়ে অধৈর্য কণ্ঠে পরপর শোধালো, পরে মানে? তুই এক্ষুনি বল, তোর মনে কি চলছে সানাম? না মানে, এত বড় একটা ঘটনার পরও তুই কিভাবে এত রিল্যাক্স করছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই তো এমন নয় সানাম। তাহলে এবার কেন তুই চুপচাপ গুটিয়ে বসে আছিস? যা শুনে সানাম চৌধুরী শোয়া থেকে চট করে উঠে বসল। সাইমনের দিকে একবার রুষ্ট চোখে তাকিয়ে মৃদু ধমকে উঠল, কি সব বোকার মতো আজেবাজে কথা বলছিস সাইমন? এতদিনে তুই এই চিনলি আমাকে? আরে ভাই, প্রসঙ্গ যেখানে সানাম চৌধুরীর বোনকে নিয়ে, সেখানে সানাম চৌধুরী হাত গুটিয়ে বসে থাকবে? এটা তুই ভাবলি কি করে? এত ভাবাভাবিতে আমি নাই ভাই। এতদিনে তুই কি করলি সেটা বল আমাকে। ওই বাস্টারটাকে আজও দেখে আসলাম, শোষো করে বাইক নিয়ে ঘুরছে। আমার তো ইচ্ছে করছিল এক্ষুনি গিয়ে। মাঝপথে ব্যগ্রতাগ্রস্ত সাইমন চৌধুরীকে থামিয়ে দিল সানাম চৌধুরী। রহস্যময়ী এক হাসি দিয়ে শুধালো, উড়ন্ত পাখিকে আর কটা দিন ভালো করে উঠতে দে না ভাই, এরপর ওদের ডানা থাকলে তো উড়বে। সানাম চৌধুরীর এই রহস্যময়ী আচরণের আড়ালে ভয়ঙ্কর এক চক্রান্তের আভাস পেল বিচক্ষণ সাইমন। এতে কিছুটা শান্ত হলো ছেলেটা। ক্ষীণ কণ্ঠে জানতে চাইল,
বলতো, তোর এই নীরবতার আড়ালে কি লুকিয়ে রয়েছে? বললাম না পরে কথা বলবো। না না ভাই, তুই এক্ষুনি সবটা বল আমায়। আমার তো ধৈর্য কুলাচ্ছে না। ভাইয়ের ধৈর্যচ্যুতি অধীরতা দেখে অল্প স্বল্প হাসল সানাম চৌধুরী। তৎক্ষণাৎই বিছানা ছেড়ে টান টান হয়ে সোজা হয়ে দাঁড়ালো ভাইয়ের মুখোমুখি। ওপাশের খাটের কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আছে রাত্রি। এতটা সময় বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দু ভাইয়ের কথোপকথন শুনছিল সে। তার মুখে শব্দ নেই কোনো। আলগোছে একবার তাকে পর্যবেক্ষণ করে নিল সানাম চৌধুরী। তার ভয়ঙ্কর এই পরিকল্পনা কিছুতেই জানতে দেয়া যাবে না মেয়েটাকে। ভয় পাবে, চিন্তা করবে, বাচ্চা মেয়ে কিনা। তাই রাত্রিপ্রিয়াকে কক্ষ থেকে সরানোর জন্য সানাম চৌধুরী বলল, রাত, আমাকে একটা ব্ল্যাক কফি করে দেবে? মাথাটা খুব ধরেছে। দিব না মানে? এটা আবার কেমন কথা? আমি এক্ষুনি যাচ্ছি সাইমন ভাই, আপনার জন্যও করব কি? সাইমন রাত্রিকে পুরোপুরি অগ্রাহ্য করল। মেয়েটার কথার জবাব অবধি দিল না সে। তার মাথায় চলছে অন্য চিন্তা। সেখানে এসব চা কফি সব বৃথা, সব ছাই। রাত্রিও আর এখানে দাঁড়িয়ে খামোখা ভাইয়ের জবাবের অপেক্ষা করল না। নিঃশব্দে পা চালালো রান্নাঘরে। রাত্রি আড়াল হতেই কথা শুরু করল সানাম চৌধুরী। ভাইয়ের মুখোমুখি বসে তার করা সকল পরিকল্পনা শর্টকাট বলে দিল। সবটা শুনে পুনরায় উত্তেজিত হয়ে পড়ল সাইমন চৌধুরী। তার কল্পনার চাইতেও ভয়ঙ্কর সানাম চৌধুরীর রহস্য। পরপর ছেলেটা সন্দিহান কণ্ঠে শোধালো, ও মাই গড সানাম, সব বুঝে শুনে এসব করতে চলেছিস তো? পরশ কি পারবে এসব? পরশকে এসবে না জড়ালে হয় না? যা শুনে আত্মবিশ্বাসের সাথে সানাম চৌধুরী বলে উঠল, পরশ সানাম চৌধুরীর বোন সাইমন, এতটুকু তো তাকে পারতেই হবে। তাছাড়া পরশ এসব চাইছে। তবুও ছেলেটা একসময় ওর ভালোবাসা ছিল। ভালোবাসার প্রতি কম বেশি সবাই দুর্বল সানাম। সেখানে কি করে ও তার শরীরে রক্ত ছড়াবে? কাজটা কি এত সহজ? ভালোবাসার বিপরীত শব্দ কি জানিস সাইমন? ঘৃণা। যে কেউ একবার নারীর মন থেকে স্বেচ্ছায় উঠে গেলে এরপর শত চেষ্টা করেও তাকে আর টলানো সম্ভব নয়। নারীর ভালোবাসা ও ঘৃণা দুটোই প্রকাশ পায় অপর মানুষটার আচার ব্যবহারে। নারী যেমন ভালোবাসতে জানে তেমনি ঘৃণাও করতে জানে। ওদের ভালোবাসা ও ঘৃণা দুটোই তীব্র থেকেও তীব্রতর। আমিও আমার বোনের চোখে ওই কুলাঙ্গারের জন্য ভালোবাসা নয় ঘৃণা দেখেছি। সানাম চৌধুরী কারো চোখের ভাষা পড়তে কখনো ভুল করে না সাইমন। বেশ, তবে যা করিস বুঝে শুনে করিস সানাম। আমি তোর সাথে আছি। ব্যাস, এতটুকুই চলবে। চিন্তা করিস না, সময় মতো সব আপডেট পেয়ে যাবি। ওদের কথোপকথনের মাঝে 2 কাপ কফি নিয়ে রুমের ভেতর প্রবেশ করল রাত্রিপ্রিয়া। চুপ হয়ে গেল সানাম চৌধুরী ও সাইমন। এ বিষয়ে আর কথা বাড়ালো না। এর মধ্যে রাত্রি এসে 1 কাপ কফি তুলে দিল তার নেতা সাহেবের হাতে। অন্য কাপ বাড়িয়ে দিল সাইমন ভাইয়ের দিকে, বলল, সাইমন ভাই, আপনার জন্যও 1 কাপ কফি করেছি, নিন। সাইমন নিল না। সোফা থেকে উঠে দাঁড়ালো, বলল, না রে বোনু, আমি এখন কফি খাবো না, রেখে দে, পরে খাবো। মাত্রই ফিরলাম, এখন একটু ফ্রেশ হবো। বলতে বলতে নিজের রুমের দিকে রওনা হলো সাইমন। তার এতক্ষণের আকুলতা কমে গিয়েছে। ভাইয়ের কথাতে স্থির হলো বক্ষস্থল। স্বাভাবিক চৈতন্য বোধ ফিরতেই তার তৃষ্ণার্ত চোখ দুটো আশেপাশে বারংবার খুঁজে চলেছে মায়াবী একটি মুখ। তার বক্ষে পোষা পায়রা পাখিটার কিচিরমিচির কণ্ঠস্বর কর্ণকুহুরে নিতে মস্তিষ্ক হলো বেকুল। কাঙ্ক্ষিত মানুষটাকে এক পলক দেখার জন্য বারংবার তার কক্ষের দিকে চোরা দৃষ্টিতে তাকাচ্ছে সাইমন। এরই মধ্যে তার অপেক্ষার অবসান ঘটিয়ে কক্ষ থেকে বের হলো পায়েল। আচমকা সাইমন ভাইকে নিজের কক্ষের কাছাকাছি দেখে কিছুটা চমকালো পায়েল। বিস্ময়করতা নিয়ে মেয়েটা জলদি বলে উঠল, সাইমন ভাই, কখন ফিরলেন? এই তো কেবল। কেন পায়রা, তুই আমাকে মিস করছিলি বুঝি? স্থির চোখে প্রেয়সীর মুখপানে তাকিয়ে ত্রস্ত জবাব দিল সাইমন। তবে তার মুখভঙ্গিমা ও কণ্ঠস্বর গম্ভীর, অথচ চোখ প্রশান্তি ছাপ। সাইমন ভাইয়ের কথায় দোটানায় পড়ে যায় পায়েল। মিনমিন করে বলল, হ্যাঁ, করেছি তো। তাই বুঝি? এবার বল তো পায়রা, বিশেষ কোনো কারণ? হ্যাঁ, বিশেষই তো। বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনি ছিলেন না। আমি আপনাকে ভীষণ মিস করেছি সামন ভাই। যতটা না আগ্রহ নিয়ে শুনতে চেয়েছিল সাইমন, মেয়েটার জবাব শুনে তার সেই আগ্রহ স্থির রইল না। মুখ ভোঁতা হয়ে গেল। মন মতো জবাব না কিঞ্চিত ক্ষিপ্ত হলো সাইমনের প্রেমিক সুলভ মন। সেই কিঞ্চিত ক্ষোভটুকু পরিণত হলো শব্দে। বিড়বিড় করে কয়েকবার আওড়ালো ছেলেটা, গাধা গাধা গাধা। সাইমন ভাইকে হঠাৎ অস্পষ্ট স্বরে বিড়বিড় করতে দেখে ভ্রু কুঁচকায় পায়েল। পর মুহূর্তে সন্দিহান কণ্ঠে জানতে চাইল,
কিছু বললেন? সাইমন সে কথার জবাব দিল না। পায়েলও আর আগ্রহ দেখালো না। পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। এমন সময় সাইমন ক্ষীণ কণ্ঠে শোধালো, জানিস পায়রা, কারোর সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকলেও কথা বলতে না পারার যন্ত্রণাটা ভীষণ বিদঘুটে। একটা চাপা আর্তনাদ থাকে ভেতরে জমা, অথচ কেউ বুঝতেই পারে না। কি অদ্ভুত, এত কষ্ট হয় কেন, তাও মানুষটার সাথে একটু কথা বলার জন্য। বুঝলে পায়রা, তার সাথে হুটহাট অপ্রয়োজনীয় সব কথা বলার ইচ্ছে আমার তীব্র, অথচ আমার সে আর্তনাদ সে বুঝেও বুঝতে পারে না। অপ্রত্যাশিতভাবে সাইমনের কথা শুনে চমকে উঠল পায়েল। তার চলন্ত পা থেমে গেল। মানুষটার কথার মাঝে রয়েছে কারো প্রতি বিদঘুটে চাপা অভিমান। পায়েলের অচেতন মন সে কথা জানার আকাঙ্ক্ষা প্রকাশ করল। নিজের অজান্তেই বলে ফেলল, আপনিও কি কাউকে ভালোবাসেন সাইমন ভাই? বাসি। ওভাবেই স্থির কণ্ঠে উত্তর দিল সাইমন। পায়েল ফের প্রশ্ন ছুঁল, কে মেয়েটা? সাইমন ভাই, আসবো? কথাখানি বলতে গিয়ে অদ্ভুতভাবে তার গলা ধরে আসলো। তবুও সে শব্দগুলো টেনে টুনে বের করলো, সাইমন ভাই কাউকে ভালোবাসে। এই কথাখানা তার শুনতে ভালো লাগছে না, ঠিক হজমও হচ্ছে না। মুহূর্তেই অদ্ভুত রকমের এক যন্ত্রণা অনুভব হলো তার বক্ষস্থলে। এই যন্ত্রণার কারণের সাথে সে আগে পিছে পরিচিত নয়। অস্বস্তিতে পড়ে আশপাশ শুরু করলো। পায়েল যা দেখে হেসে ফেলল সাইমন। হাসি হাসি মুখে চলে গেল নিজ কক্ষে। তার যাওয়ার দিকে অবুঝের মতো চেয়ে রইল পায়েল। এর মধ্যে কক্ষে যেতে নিয়েও দাঁড়িয়ে গেল সাইমন। পায়েলকে উদ্দেশ্য করে একবার বলল, ঠান্ডা পানি খাবো, যা নিয়ে আয়। পায়েল তৎক্ষণিক ছুটে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা একটা পানির বোতল নিয়ে কড়া নাড়ল সাইমন ভাইয়ের দুয়ারে। মেয়েটার মনে চলছে তীব্র এক আন্দোলন। সাইমন ভাই কাকে ভালোবাসে তাকে আজ শুনতেই হবে। বার কয়েক কড়া নেড়েও ভেতর থেকে জবাব এলো না। অধৈর্য হয়ে পড়ল মেয়েটা। ক্ষীণ কণ্ঠে শোধালো, আয়। ভেতর থেকে সারা পেয়ে ত্রস্ত পায়ে এগিয়ে গেল পায়েল। সাইমন আলমারি খুলে কী সব যেন করছে। আর চোখে বারবার তাকাচ্ছে প্রিয়সীর মুখপানে। তার এই দৃষ্টি চোখে পড়ছে না কারো। পানি হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে পায়েল। সাইমন ভাই নিচ্ছেও না, কিছু বলছেও না। তার থেকে উল্টো দিকে ঘুরে নিজের কাজে মনোযোগী হয়ে আছে। ভাবখানা এমন যেন তাকে দেখতেই পাচ্ছে না। একসময় অধৈর্য হয়ে পড়ল পায়েল। কিঞ্চিত বিরক্তও হলো। তবুও সে আজ বিরক্তি প্রকাশ করল না, বরং মৃদু কণ্ঠে বলল, সাইমন ভাই, আপনার পানি পানি খাবেন না? কাজ করছি দেখিস না, 5 মিনিট দাঁড়াতে পারিস না? আমার কাছে আসলেই বুঝি তোর খুব তাড়া পায়েল। ওকে যা, পানি টেবিলের ওপর রেখে বিদায় হ। ত্রস্ত তার দিকে ঘুরে খানিকটা মেজাজ দেখিয়ে বলল সাইমন। হুট করে সাইমন ভাইয়ের এহেন মেজাজি কথার কারণ বোধগম্য হলো না পায়েলের কাছে। সে মিনমিনে কণ্ঠে শোধালো, আমি কি করলাম? আপনি তো বললেন পানি খাবো, নিয়ে আসলাম, বাট রেসপন্স করছিলেন না, তাই বললাম আর কি। সাইমন কিছু বলল না। ত্রস্ত পায়েলের হাত থেকে বোতলখানা নিয়ে রেখে দিল টি টেবিলে। পানির তৃষ্ণা তার লাগেনি, লেগেছে চোখের তৃষ্ণা, কাউকে দেখার তৃষ্ণা। তার বক্ষস্থলে তৃষ্ণা মেটাতেই তো পানির সামান্য অজুহাত। তাকে কবুও বুঝবে মেয়েটা? গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল সাইমন। তৎক্ষণাৎ শান্ত কণ্ঠে পালকে উদ্দেশ্য করে বলল, যা এখন। মেয়েটা নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। যা পর্যবেক্ষণ করে সাইমন জানতে চাইল। কিছু বলবি? যদিও সে জানে এই মুহূর্তে পায়েল কি বলতে চায়, তবুও সে জিজ্ঞেস করল। সাইমনের থেকে রেসপন্স পেয়ে চটজলদি জবাব দিল পায়েল। বলল, হ্যাঁ। কি? আপনি কাকে ভালোবাসেন সাইমন ভাই? কিছুই তো তখন বললেন না। আচ্ছা, নাম কি মেয়েটার? নিচু স্বরে হাত কসলাতে কসলাতে জানতে চাইল পায়েল। এসব বলতে গিয়ে আজ কেন জানি খুব কান্না পাচ্ছে। এ কান্না কোনো এক গোপন ব্যথার। জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে আলগোছে একবার পর্যবেক্ষণ করে নিল সাইমন চৌধুরী। এরপর চট করে মোহিত কণ্ঠে শোধালো, সে আমার শ্যামময়ী। এই নামে আমি তাকে চিনি, বুঝলি পায়রা? মেয়েটা খুব বোকা। সে আমার এই তীব্র ভালোবাসা বুঝতেই চায় না। জানিস, তার সাথে কখনো আমার প্রেম হয়নি, ভালোবাসা হয়নি, তবুও আমি তাকে ভীষণ ভালোবাসি। বাহ, মেয়েটা বুঝি খুব ভাগ্যবতী সাইমন ভাই। তা তো বলতেই হয়, ভাগ্য করেই সে আমাকে পেয়েছে। একটু থাকলো সাইমন। নতজানু মুখ করে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে পর মুহূর্তে দুষ্টু হাসল সাইমন চৌধুরী। বলল, যাই হোক, আমার ভালোবাসা মন্দবাসা সবটুকু আমার শ্যামময়ীকেই ঘিরে। একদিন আমাদেরও প্রেম হবে, তুমুল ভাবে চুমু হবে, ঠোঁটে ঠোঁটে বিপ্লব হবে,
হৃদয়ের রাজপথে মিছিল হবে, সব ভুলে কাছে আসা হবে, আমাদেরও ভালোবাসা হবে। সাইমন ভাইয়ের কথা শুনে লজ্জায় কুকড়ে ওঠার কথা ছিল লাজুক লতা পায়েল মেয়েটার, কিন্তু আজ সে লজ্জা পেল না, বরং তার নীরব বিরহ চওড়া হলো। সচরাচর সাইমন ভাই এসব কথা শুনলে নিশ্চয়ই সে বলতো, ছি সাইমন ভাই, ছি, আপনি তো দারুণ অসভ্য। কিন্তু আজ আর সেসব বলা হয়ে উঠল না। সে অনুভূতিহীনা নির্জীব চোখে চেয়ে রইল কেবল সাইমন ভাইয়ের মুখপানে। তার এই সুপ্ত অনুভূতি কি তবে বুঝলো সাইমন ভাই? জানা হলো না। তাদের আর কথা হলো না। এর মধ্যে ওখানে উপস্থিত হলো রোকসানা চৌধুরী ও তানহা। সেও পুত্রকে দেখেই ব্যস্ত হয়ে পড়ল মা। আগ্রহ নিয়ে জানতে চাইল, ও সাইমন, তুই কখন ফিরলি বাবা? সাইমন শুভ্র হেসে শুধালো, এই তো আম্মু, কিছুক্ষণ হলো। তুমি বড় মায়ের রুমে ছিলে, তাই আর তোমাকে ডাকিনি। এদের মা ছেলে কথোপকথনের মধ্যেই তানহা ভাইকে উদ্দেশ্য করে সিরিয়াস ভঙ্গিতে বলল, জানো ভাইয়া কি হয়েছে? পরশা তাকে মাঝপথে থমকে উঠল মা। বলল, বিকাল মেয়ে কোথাকার, ছেলেটা মাত্র আসলো, এর মধ্যেও শুরু হয়েছে যত বাজে কথা। মায়ের ধমকে মুখ কালো করে ফেলল তানহা, যা দেখে সাইমন বোনকে আলতো হাতে নিজের সাথে জড়িয়ে নিল। বলল, আমি সব জানি বুড়ি। এরপর বোনের হয়ে মাকে বলল, আহ আম্মু, তুমি ওকে শুধু শুধু ধমকাচ্ছ। তুমি যাও তো, আমার জন্য নাস্তা রেডি করো, সকাল থেকে কিচ্ছু খাইনি আমি। ছেলের কথা মতো বিনা বাক্যে রুম ত্যাগ করল রোকসানা চৌধুরী। তার সাথে সাথে পাইল ভাইয়ের আশকারা পেয়ে শুরু হলো বোনের খুনসুটি। ভাই যতই জানুক, তবুও চঞ্চল মেয়েটা আজ ভাইয়ের পিছু পিছু ঘুরে দুদিনের সমস্ত ঘটনা পুনরায় বলবে। সাইমন চৌধুরীও সেই সব ধৈর্য নিয়ে শুনবে। এই ঘটনা আজ নতুন নয়, বহু পুরনো হলেও তাই। ইতিমধ্যে শুরু হয়েছে তানহার ননস্টপ বকবকানি। এর এক ফাঁকে গিয়ে সাইমন দেখা করে নিল বড় মা ও পরশের সাথে। মায়ের দেয়া নাস্তা খেয়ে সাইমন আবারও চলল পরশের রুমে। উদ্দেশ্য বোনের মন খারাপের সঙ্গী হওয়া। ওর সাথে একে একে যোগ দিল রাত্রিপ্রিয়া, সানাম চৌধুরী, পায়েল, তানহাও। মুহূর্তেই তাদের বড়সড় দীর্ঘমেয়াদী একখানা আড্ডা জমে উঠল। সাইমনের সংস্পর্শে তীব্র এক বিষাদময়ী চৌধুরী আবাসে একটুখানি সোনালি রোদ্দুরের দেখা মিলল। থমথমে চৌধুরী গৃহের বাচ্চাগুলো কিছু সময়ের জন্য হলেও সব ভুলে পুনরায় নতুনভাবে হাসিতে মেতেছে। খুশির আমেজে পরিপূর্ণ একটি সন্ধ্যা। অনাকাঙ্ক্ষিত মর্ম যন্ত্রণা ভুলতে চৌধুরী বাড়ির ছোট সদস্যগণ মেতে উঠেছে নিজস্ব আনন্দে। ওরা হাসি হাসি মুখে যে যার মতো নিজেকে গোছগাছ করছে। আজ এই সুখানুভবের একটা মোক্ষম কারণও রয়েছে। অদ্য কক্সবাজার সমুদ্র সৈকতে ফ্যামিলি ট্যুরে যাচ্ছে চৌধুরী পরিবার। গৃহের এই অবস্থা রেখে ট্যুর ব্যাপারটা বড় অদ্ভুত শোনালেও মানুষগুলো ছুটছে প্রকৃতির মাঝে নিজেদের দুঃখ বিষাদ ওড়াতে। যদিও সবাইকে রাজি করাতে বড্ড বেগ পোহাতে হয়েছে রাত্রিপ্রিয়ার, বিশেষ করে তানিয়া চৌধুরীকে। উনি তো কিছুতেই নিজের ঘর ছেড়ে কোথাও বের হবেন না, এরকম একটা পণ করেছে। বাইরে বের হওয়ার কি মুখ আছে তার? তানিয়া চৌধুরী তো সিদ্ধান্তই নিয়েছিল ইহ জন্মে লোক সমাজে মুখোমুখি হবে না সে। কিন্তু তার এই সিদ্ধান্ত পাল্টে দিল রাত্রিপ্রিয়া। টানা 2 দিন তার পেছনে লেগেছিল মেয়েটা। নীরবে বুঝিয়েছে শাশুড়িকে, একে একে বলেছে পরশের সাথে জড়ানো প্রত্যেকটা ঘটনা। সবটা শুনে ঠিকই গলে মোম হলো মায়ের কোমল প্রাণ। ওনারা মানত, নারী ছেঁড়া সন্তানের এত দুঃখ শুনে মুখ ফিরিয়ে রাখবে কী করে? সেই ক্ষমতা কি তাদের দিয়েছে সৃষ্টিকর্তা? মা ঠিকই সবার আগে প্রার্থনায় বসে গেল। মুহূর্তেই রাজি হয়ে গেল মেয়ের সঙ্গ দিতে। সবার মতামত নিয়ে সে অনুযায়ী ট্যুরের সব আয়োজন করল সানাম চৌধুরী। সিদ্ধান্ত হলো তারা 3 দিন থাকবে ওখানে। আজ সন্ধ্যা 7:30 তাদের প্লেন। এই তো আর কিছুক্ষণ পর বাড়ির সবার সব রকমের বন্দোবস্ত করার পরে বিপত্তি বাঁধল অন্য জায়গায়। যার জন্য এত আয়োজন সেই মেয়েটাই হুট করেই সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিল, নিজেকে আড়াল করলো বদ্ধ কক্ষে। পরশ মেয়েটার এক কথা, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, আমি কোথাও যাব না আমি, তোমরা ঘুরে এসো, আমি কোথাও যাচ্ছি না। যা শুনে সবার এতক্ষণের মনের পরিতোষটুকু ধুম করে নিভে গেল। বাড়ির মেয়ে সদস্যগণ ভিড় করল পরশের বদ্ধ কক্ষের সামনে। একে একে ডাকছে সবাই, ও পরশ, দরজাটা খোল প্লিজ, এমন করিস না সোনা, তুই না গেলে কিন্তু আমরাও কোথাও যাব না কেউ। তবুও ভেতর থেকে কোনো উত্তর আসে না, দরজাও খোলছে না মেয়েটা। রাত্রিপ্রিয়া, পায়েল, রোকসানা চৌধুরী ও তানহা শত চেষ্টা করেও মেয়েটার জেদের সাথে পেরে উঠল না।
একসময় হতাশ হয়ে দাঁড়িয়ে রইল ওরা। ঠিক সেই সময় মেয়ের দৌড়ের সামনে এগিয়ে আসলো সালাম চৌধুরী, ছোটদের আদেশ করলো, তোমরা এখন যে যার রুমে যাও মেয়েরা, দ্রুত গিয়ে নিজেদের মতো তৈরি হয়ে নাও, এই ব্যাপারটা আমি দেখছি। মেয়েরা আর কথা বাড়ালো না, একবার একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে নিঃশব্দে সরে গেল। ওরা যেতেই দরজায় একবার মৃদু মৃদু শব্দ করলো সালাম চৌধুরী, ক্ষীণ কণ্ঠে ডাকলো মেয়েকে। ও পরশমণি, দরজাটা একবার খোলো তো দেখি মা। বাবার এক ডাকে সঙ্গে সঙ্গে বদ্ধ দরজা খুলে গেল। যেন এতক্ষণ ধরে দরজার পাশে দাঁড়িয়েছিল মেয়েটা, এই ডাকটারই অপেক্ষা করছিল সে। আজ কতগুলো দিন পর বাবা তাকে ডেকেছে। বাবার আদুরে কণ্ঠে নিজ নামে শুনে মুহূর্তেই আবেগে আপ্লুত হয়ে পড়ল পরশ মেয়েটা, নিজেও জড়ানো কণ্ঠে শুধালো, বাবা। দরজা উন্মুক্ত হতেই ভেতরে প্রবেশ করলো সালাম চৌধুরী। দরজার পাশে এসে জড়সড় নতজানু মুখে দাঁড়িয়ে আছে পরশ, তার চোখে জল ছলছল করছে। অদৃশ্য এক অপরাধ বোধের কারণে বাবার মুখের দিকে তাকাতে পারছে না মেয়েটা। মায়া মায়া রাজভারী মুখটার দিকে তাকানোর সাহসও হলো না তার। মেয়েকে সহজ করতে খুব স্বাভাবিক স্বরে বাবা পুনরায় ডাকল, পরশমণি। মুহূর্তে হুড়মুড়িয়ে বাবার বক্ষস্থলে ঝাপটে পড়ল পরশ মেয়েটা, খামছে আঁকড়ে ধরল বাবার শুভ্র রঙা পাঞ্জাবি, কেঁদে কেঁদে বুক ভাসালো। তাৎক্ষণিক মেয়েকে দুহাতে আগলে নিল সালাম চৌধুরী। বাবারও কাচের চশমাটা ঝাপসা হয়ে আসলো। পর মুহূর্তে নিজেকে সামলে নিল বাবা, আদরে কন্যার মাথায় স্নেহময়ী হাতের ছোঁয়া দিয়ে মিহি কণ্ঠে শোধালো, কাঁদে না আম্মা। এতে কান্নার বেগ বাড়ল যেন পরশ মেয়েটার। সে ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ালো, আমি তুমি মাফ করে দাও বাবা। বাবা। শোনো বকামের কথা, তোর পর আমাদের আর কোনো রাগ নেই মা। জি আম্মা যান, এবার একটু আপনি শান্ত হন। ছোট আম্মা, শুনলাম আপনি নাকি আমাদের সাথে যাচ্ছেন না। বাবার এক কথায় ত্রস্ত পরশ মেয়েটার সম্মতি জানালো, চট জলদি বলল, আমি আমি যাব বাবা। মেয়ের ছেলে মানুষই দেখে সালাম চৌধুরী নিঃশব্দে হাসল। পুনরায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে মা, আমাদের বের হতে হবে। বাবার কথাই সম্মতি জানালো পরশ। অতপর বাবা মেয়ের মান অভিমান ভাঙার পালা শেষ হলো। দূর থেকে বাবা মেয়ের মান অভিমান ভাঙার মহেন্দ্র ক্ষণে সাক্ষী হলো সানাম চৌধুরী। তৎক্ষণিক ভাইয়ের দিকে কৃতজ্ঞ চোখে তাকালো পরশ। তার এই চোখ যেন বলছে, গ্রেট ভাইয়া, তুই গ্রেট। তোমার বুদ্ধিমত্তা চমৎকার। সানাম চৌধুরী বোনের অদৃশ্য কথা পড়ে নিল অবলীলায়। সে মৃদু হাসল। কেউ দেখার আগে নিঃশব্দে আবার সরেও গেল। ওর সাথে সাথে সালাম চৌধুরীও মেয়ের রুম ছাড়ল। বাবা যেতেই হাসি হাসি মুখ করে পরশ হাতে নিল বিছানার ওপরে রাখা মেরুন রঙের জামদানি শাড়িটা। ট্যুর উপলক্ষে তাদের এই শাড়ি দিয়েছে সানাম ভাই। পরশ সুন্দর করে ভাইয়ের দেয়া শাড়িটাই পরে নিল। এরপর ডাকলো রাত্রিপ্রিয়াকে, বলল, এই রাত, এদিকে আয়, আমায় একটু সুন্দর করে সাজিয়ে দে তো। কতদিন পর মেয়েটার হাসি হাসি মুখ দেখে হাসলো রাত্রিও। ওর গাল ছুঁয়ে দিয়ে বলল, দাঁড়া দিচ্ছি। পরশ পুনরায় আবারও আগ্রহ নিয়ে বলল, সুন্দর একটা মেকআপ লুক দিয়ে দে, শাড়ির সাথে সব যেন ম্যাচিং হয়। আচ্ছা। বলে তাৎক্ষণিক পরশকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল রাত্রিপ্রিয়া। সময় নিয়ে নিজ হাতে সাজিয়ে দিল মেয়েটাকে। নিজের কাজ শেষ করে পরশকে বলল, হয়েছে, এবার আয়নায় গিয়ে নিজেকে দেখতো কেমন লাগছে। পরশ চটজলদি বিছানা ছেড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কতদিন পর মেয়েটা আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সাজ ভালো হয়েছে, রাত্রির মেকআপের হাত ভালো, তবুও কোথাও যেন একটা খাপ ছাড়া লাগছে, তাকে মানাচ্ছে না। হুট করে নিজের চোখের দিকে নজর পড়ল তার। বিষণ্ণ রাতে একা একা নির্ঘুম কাটানোর ফলস্বরূপ চোখের নিচে গাঢ় কালো দাগ। চোখের নিচের কালো আবরণগুলো মেকআপের উপর দিয়েও স্পষ্ট। এটা দেখেই মন খারাপ হয়ে গেল তার। এতক্ষণের হাসিটুকু অবয়ব থেকে বিলীন হলো। সেখানে ভর করলো আধারের কালো মেঘ। পরশের গোমরা মুখ পর্যবেক্ষণ করে রাত্রিপ্রিয়া জানতে চাইল, কি হলো পরশ, সাজ পছন্দ হয়নি তোর? পরশ নিজেকে দেখতে দেখতে তা ছিলে স্বরে বলে উঠল, আজকাল মেকআপে ভারী আস্তরণে দেখি আমার দুঃখের প্রয়োগ দিতে ব্যর্থ। আমার দুঃখের বোঝা এতই ভারী। তোমার দুঃখে সুখের প্রলোপের দিনে কোনো এক পুরুষ নির্জন সর্বদা বিসর্জন দিচ্ছে। দেখো সময় মতন ঠিক তোমার সময় মতন ঠিক তোমার মতন সুখী হয়ে আসবে সে। দুঃখ করো না কচি।
উন্মুক্ত দরজার সামনে বুকে হাত বেঁধে দাঁড়ানো নয়ন ভাই। অনাকাঙ্ক্ষিতভাবে ওনার কথা শুনে সেদিকে তাকায় রাত্রি ও পরশ দুজনই। ওদের কিছু বলতে না দিয়ে তাৎক্ষণিক নয়ন জানায়। আমিও তোমাদের সাথে যাচ্ছি। যা শুনে রাত্রি ভদ্রতার সূচক হেসে বলল, তাহলে তো খুব ভালো হবে ভাইয়া, আমার বাবাও যাবেন আমাদের সাথে। আমরা সবাই মিলে এবার অনেক মজা করবো, তাই না পরশ? পরশ এসবে আর আগ্রহ দেখালো না। নিজেকে পুনরায় আয়নায় দেখছে। মেয়েটার মাঝে এমন একটা ভাব যেন এখানে কোথাও কেউ নেই, কোথাও কোনো শব্দ নেই, নিজেকে দেখা ছাড়া আর তার আর কোনো কাজ নেই। আর চোখে তাকে একবার আলগোছে পর্যবেক্ষণ করল নয়ন। মেরুন রঙের শাড়িটা শুভ্র রঙা মেয়েটাকে ভীষণ মানিয়েছে। কত স্নিগ্ধ লাগছে বাচ্চা মেয়েটাকে। নয়নের চোখ জুড়ে আসলো। তার চোখে দেখা সেরা অপরূপ সুন্দরী যেন তার সামনে দাঁড়িয়ে। ছেলেটা আনমনে বলে উঠল, অপূর্ব। আচমকা ওর এহেন কথা শুনে রাত্রিপ্রিয়া অবুঝের মতো জিজ্ঞেস করল, ভাইয়া কিছু বলবেন? নয়ন তাৎক্ষণিকভাবে মাথা চুলকাতে চুলকাতে মৃদু হেসে বলল, মানে ভাবি, তোমার ননদকে বলে দাও তো, তাকে অপূর্ব সুন্দর লাগছে। সে যেন আয়নায় নিজেকে বারবারং না দেখে। ওই আয়নায় তার স্নিগ্ধ রূপ দেখে নিজেকে হিংসা করতে শুরু করবে। ওর কথা শুনে রাত্রিপ্রিয়া সায় জানিয়ে বলল, আপনি একদম ঠিক বলছেন ভাইয়া, আমাদের পরশটা আসলেই সুন্দর। ওদের কথার মাঝে চটজলদি নিজেকে নিয়ে অভিযোগ করল পরশ। তা ছিল হেসে ত্রস্ত বলল, হ্যাঁ, আর এই সুন্দরী মেয়েদের কপালে দুঃখ বেশি থাকে। 4 আঙ্গুলের কপালে 16 হাত দুঃখ। কি লাভ এত সুন্দরী হয়ে? মেয়েটার অভিযোগ শুনিয়ে তাকে নিজের সাথে আগলে নিল রাত্রিপ্রিয়া। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সুখ দুঃখ মিলিয়ে আমাদের জীবন পরশ না। কোনো মানুষকে আল্লাহ চিরকাল দুঃখে রাখে না। দেখিস তোর জীবনেও এত এত সুখ দিবে আল্লাহ, সেদিন তুই আনন্দে কেঁদে উঠবি। এই দুর্দিনেকে ধন্যবাদ জানাবি তুই। সেদিন কবে আসবি শুনি? জানতে চাইলেও পরশ। রাত্রি কিছু বলার আগে নয়ন বলল, তুমি চাইলেই। এর মধ্যে ওদের দিকে এগিয়ে আসলো সাইমন চৌধুরী। নয়নকে দেখে ও দাঁত কেলিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছে ব্রো? সাইমনের কথা শুনে ফাঁকা ঢুক গেল নয়ন। এ ছেলেটাকে এখন দেখলেই তার ভয় লাগে। না জানি কোথায় কি বলে তার ইজ্জত মেরে দেয়। সেদিন যে বেইজ্জতিটাই না হলো। পুরনো সে কথা মনে পড়তেই সাইমনের দিকে কোলাকুল করার ভঙ্গিতে এগিয়ে গেল নয়ন। ছেলেটার কথার জবাব না দিয়ে নয়ন আগেভাগে তাকে ফাঁকে ফিসফিসিয়ে বলল, ভাই, সবার মাঝে তুই আমার ইজ্জতটা রাখিস। একেবারে কোনো উল্টাপাল্টা কথা বলবি না। আগেরবারের মতো ওসব বইলে পুরোপুরি তুই আমাকে খাইয়ে দিস না সায়মান। সেবার যা শুনিয়েছিস না, এখন তোকে দেখলে আমার ভয় লাগছে। ওর কথা শুনিয়ে শব্দ করে হেসে ফেলল সাইমন। হাসতে হাসতে ভয়ার্ত পাংশুটে নয়ন খানকে আশ্বাস দিয়ে বলল, রিল্যাক্স ব্রো, যাও, কিছু বলবো না। এবার নয়ন যেন স্বস্তি পেল। সে ফোঁস করে শ্বাস টানল। কিছুক্ষণ পরই ওখানে উপস্থিত হলো সানাম চৌধুরী। নয়নকে দেখে জিজ্ঞেস করলো, কখন আসলি? আচ্ছা, এবার নিচে যা তোরা, আমরা এক্ষুনি বের হব। রাত তোমাদের হলো? হ্যাঁ হয়েছে। বলতে বলতে রুম থেকে পরশকে নিয়ে বের হলো রাত্রিপ্রিয়া। একে একে ওদের সঙ্গে বের হলো পায়েল তানহাও। বাড়ির 4 মেয়ে একই রঙের শাড়ি পরেছে, আজ একই রকম সেজেছে। একসাথে 4 মেয়েকে দেখে মুগ্ধ হলো রোকসানা চৌধুরী। বলল, মাশাল্লাহ, ভারী মিষ্টি লাগছে আমাদের মেয়েদেরকে। কারো বদ নজর না লাগুক। তৎক্ষণাৎ ওদের তাড়া দিয়ে রায়হান চৌধুরী বলল, হয়েছে তোমাদের কথাবার্তা, এবার বের হও তো দেখি। ওরা সবাই গাড়িতে বসে তোমাদের অপেক্ষা করছে। ওরা কেউ আর কোনো কথা বাড়ালো না। সবাই ত্রস্ত পায়ে ছুটে গিয়ে বসলো নিজেদের নির্দিষ্ট গাড়িতে। মুহূর্তে শো শো করে চৌধুরী বাড়ির গেটের সামনে থেকে ছুটল চকচকে 8টি কার। আগে পিছে গার্ড, মধ্যে রয়েছে চৌধুরী পরিবার। একটুখানি সুখের সন্ধানে ওরা সব ছেড়ে ছুটে ছুটল। তবে